রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ, সঙ্গে রয়েছি আমি সুমিত। শুরু করছি এক্সপ্রেস অনলাইন। আজ এক্সপ্রেস অনলাইনে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ হবে। কারণ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে আগামী বৃহস্পতিবার থেকে প্রায় 10 লক্ষ উপভোক্তাকে তাদের অ্যাকাউন্টের মধ্যে টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। আমরা জানি যে এই আবাস যোজনা, যেটা প্রথমে পশ্চিমবঙ্গ সরকার যেটা নাম পরিবর্তন করে দিয়েছিল নরেন্দ্র মোদীর যে আবাস যোজনা, সেটা পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটাকে পরিবর্তন করে দিয়ে নাম করে দেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্প। এবং সেই বাংলা বাড়ি প্রকল্পের এবার নাম পরিবর্তন করলেন শুভেন্দু অধিকারী, সেটাকে করে দেওয়া হলো পশ্চিমবঙ্গ আবাস নাম। এই পশ্চিমবঙ্গ আবাসে যারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছিলেন, অভিযোগ উঠেছিল যে কিছু মানুষ এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা তো পেয়েছিলেন, কিন্তু দ্বিতীয় কিস্তি তারা টাকা পাননি। যেমনটা 1,20,000 টাকা 1,60,000 টাকা করে দেওয়ার কথা হয়েছিল, সেক্ষেত্রে প্রথমে কিছু মানুষ টাকা পেয়েছিলেন 60,000 টাকা মতো, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তারা পাননি, এমনটা অভিযোগ উঠছিল। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে রাজ্য সরকার পরিবর্তন হয়, এবং রাজ্য সরকার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সেই প্রকল্প অনেকটা বিষ বা জলে চলে গেল বলে যারা মনে করছিলেন, ঠিক তাদের জন্যই সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে না, আপনাদের কোনো বাড়ি অসম্পূর্ণ অবস্থায় থাকবে না। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে বাংলার বাড়ি কাজের প্রথম কিস্তির টাকা কিছু মানুষ পেয়েছিলেন, কিন্তু যারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি, এমন অবস্থায় তারা কিন্তু তাদের ঘরগুলো সম্পূর্ণ করতে পারেননি। দুদিন আগেরই ঘটনা। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তার একজন কৃষক এবং তার মেয়ে তার কুড়ে ঘরের মধ্যে শুয়েছিলেন। প্রচণ্ড বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে সেই কুড়ে ঘর ভেঙে পড়ে এবং তার ফলে সেই বাড়ির নিচে চাপা পড়েই মৃত্যু হয় তার বাবা এবং মেয়ের দুজনকার। কেন? অভিযোগ ছিল যে আবাস যোজনায় প্রথম কিস্তি টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তি টাকা না মেলায় তারা বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারেনি। এরকম হাজারো অভিযোগ রয়েছে রাজ্য জুড়ে। সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিষয়টার উপর তার সদর্থক প্রতিক্রিয়া দেন এবং সহানুভূতিশীলভাবে সেই গোটা প্রকল্পটাকে নিজের হাতে নিয়ে, এবং তিনি ইতিমধ্যেই প্রায় 10 লক্ষ এমন উপভোক্তাকে ঠিক করা হয়েছে যারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন আগামী বৃহস্পতিবার থেকে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অতএব সমস্যা তো সমাধান হলো, এবং সমস্যা সমাধানের পরিপ্রেক্ষিতে যে বাংলার বাড়ি প্রকল্প বর্তমানে পশ্চিমবঙ্গ আবাস নাম পেল, সেই প্রকল্পে যে সমস্ত যারা রয়েছেন, যারা উপভোক্তা রয়েছেন, তারা প্রচণ্ড খুশি হয়েছেন। পাশাপাশি যে সমস্ত বিজেপির কর্মকর্তা রয়েছেন, তারাও প্রচণ্ড পরিমাণে এটা নিয়ে উদ্গ্রীব রয়েছেন। তারা ধন্যবাদ জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, তার এই সদর্থক কাজকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। এরকমও কিছু মানুষের বক্তব্য আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে। ইন্দাস থেকে কিছু মানুষ, বিজেপির কর্মকর্তা, তারা কি বলছেন আসুন একবার প্রথমে আপনাদেরকে শুনিয়ে দিই। আজ একটা খুশির দিন, আনন্দের দিন বলা চলে। আপনারা জানেন যে জনতা জনার্দনের স্বপ্নের, তাদের স্বপ্ন হচ্ছে মাথার উপর ছাদ। যারা পশ্চিমবঙ্গ আবাসে বাড়ি পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে সেই সূচনা হলো। তারা পরের সপ্তাহতেই ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবেন, ওনারা টাকা পেয়ে যাবেন। আজ দেখুন ইন্দাস ব্লকের জনতা জনার্দন যারা যোগ্য, যারা বাড়ি পেয়েছেন, তারা সকলেই এসেছেন, ওনারা সকলেই খুশি। হ্যাঁ, একটা ভয় ছিল, ওনাদের প্যানিক। বিগত সরকারের যারা প্রতিনিধি তারা ওনাদেরকে ভুল বুঝিয়েছিল যে সরকার চেঞ্জ হলে হয়তো তারা সেই টাকা পাবে না, কিন্তু জনদরদি সরকার সবসময় মানুষের পাশে আছে। দেখুন আজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে দ্বিতীয় কিস্তির টাকা আজ প্রায় 100-200 লোক আছে এখানে। তার মধ্যে 10-15-20 ওনাদের যে থেকে অ্যাকাউন্টে চেকের দেওয়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো, আর পরের সপ্তাহে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যারা পেয়েছেন, বাড়ি পেয়েছেন। সকলে খুশি, তাদের স্বপ্ন যে বা মাথার উপর ছাদ হবে, সকলেই খুশি। তো আপনারা এখানে আছেন, জেনে নেন, সকলেই খুশি হয়েছে। অবশ্যই এই সরকারের মানে একটাই কথা যে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে সেই যোজনা হয়ে দাঁড়ালো বাংলার বাড়ি।
এবং বাংলার বাড়ি থেকে সেই যোজনা ইতিমধ্যেই নাম পেল পশ্চিমবঙ্গ আবাস। বলা হয়েছিল, যেমনটা কথা হচ্ছিল, যে 1,20,000 টাকার মধ্যে 60,000 টাকা যারা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির যারা টাকা পাননি, তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যারা আবেদন করছেন তারা কেন টাকা পাচ্ছেন না। যেটা বলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে, যে যাদের লিন্টন পর্যন্ত কাজ হয়েছে একমাত্র তারাই কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাবেন, যারা কিছুই করেননি তারা কিন্তু পাবেন না। এরকমভাবে প্রায় 8 লক্ষ যারা উপভোক্তা রয়েছেন তাদেরকে নির্বাচন করা হয়েছিল এবং সেই সংখ্যাটা পরবর্তী ক্ষেত্রে বাড়িয়ে 10 লক্ষ করা হলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় প্রায় 18 লক্ষ মানুষকে এই আওতায় নিয়ে আসা হয়েছিল এবং সেই আওতায় কাজটা অসম্পূর্ণ ছিল, যেটা সরকার বদলের পর শুভেন্দু অধিকারী সম্পূর্ণ করেছেন পশ্চিমবঙ্গ আবাস নাম দিয়ে। কিন্তু এর মধ্যেও একাধিক অভিযোগ উঠছে। পূর্বতন সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে বাংলার বাড়ি নিয়ে। আবাস যোজনায় বিভিন্ন প্রকল্পে কাটমানি, দুর্নীতি, এই সমস্ত দীর্ঘদিনের অভিযোগ ছিল। অভিযোগ উঠছিল এমনও যে কারো অ্যাকাউন্টের মধ্যে নাকি তারা যারা নাম দেওয়ার চেষ্টা করেছিলেন, যারা নাম নথিভুক্ত করেছিলেন, তাদের নাম নাকি আসেনি এবং তাদেরকে পরবর্তী ক্ষেত্রে লোকাল নাকি তৃণমূলের লিডাররা যারা ছিলেন তারা নাকি গিয়ে বলেছিলেন যে তোমার তো নাম এখন অ্যাকাউন্টে আসেনি, তো একটা কাজ করবে, অন্যজনের নাম এসছে, তুমি তোমার টাকাটা তার অ্যাকাউন্টের নাম ধরে তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু টাকাটা তুমি তোমার নাম দিয়ে পাবে না, তুমি 1 লাখ টাকা পাবে। পরবর্তী ক্ষেত্রে যখন তোমার নামে বাড়ি আসবে তখন আবার তোমার টাকাটা অন্যজনকে দিতে হবে। এরকমভাবে একাধিক দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছিল, একাধিক সমস্যা তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করছে কিছু মানুষ। সেই সমস্ত অভিযোগ নিয়ে আমাদের একটা ছোট্ট বক্তব্য আমরা শোনাবো। সেই বক্তব্য এসছে নদিয়া থেকে, সেখানকার এক উপভোক্তা, তিনি কি বলছেন আসুন একবার শুনিয়ে দিই। তৃণমূল থেকে বলেছিল যারা পার্টির কর্মীরা যে আপনার তো নামের লিস্ট আসেনি, ঘর আসেনি, তো অন্য একজনের ঘর এসেছে, তো সে ঘরটা আপনাকে 1 লাখ টাকা পাইয়ে দেব, তো আপনার নামে যখন আসবে তখন আপনি টাকাটা অন্যজনাকে দিতে হবে। আমি তখন বললাম যে না, আমি 1 লাখ টাকা নেব না, আমার নামে যদি আসে, যখন আসবে তখনই আমি নেব। 1 লাখ টাকা আসুক, 2 লাখ টাকা আসুক, 1.5 লাখ টাকা আসুক, যাই আসুক, আমার নামে আসলে সেইটা আমি নেব। আমি অন্য কারোর নামের ঘর আমি আমার নামে নেব না। এটা কে বলেছিল? এটাই তৃণমূল পার্টির যারা কর্মী ছিল, কর্মীর মধ্যে একজন আমার বাড়িতে এসে বলেছিল, আমাকে বলেছিল যে তুমি 1 লাখ টাকা নিও, অন্যজনার ঘর আপনাকে পাইয়ে দেব, আর আপনার যখন ঘর আসবে তখন আপনারটা অন্যজনাকে দিয়ে দেবে। আমি বললাম না, এইভাবে আমি নেব না, আমার নামে আসলে আমি আমার নামে নেব, আমি অন্য কারোর। এখন ওরা তো বলছে যে হ্যাঁ তোমাদের বাড়িতে নাম নেওয়া হয়েছে, কিন্তু পরে বলছে যে লিস্টে তোমাদের নাম নেই। এটা আগের সরকারের? আগের সরকারে। কত সালে? এটা আমি চেক করেছিলাম 19, 20, 21, 3 সাল চেক করেছিলাম, যে মহেশগঞ্জ বিডিও অফিস দেবনারায়ণ দাস অধিকারী আবাস যোজনার ঘর আছে, কিন্তু এখন তারা বলছে যে তোমার নাম নেই। আমি বিডিওতে গিয়েও চেক করেছি, ওখানেও বলছে তোমার নাম নেই। পঞ্চায়েতে গিয়েও চেক করেছি, পানশিলা পঞ্চায়েতে, ওখানেও বলছে তোমার নাম নেই। এখন আবার করলেন? না, এখন নতুন করে ওরা, নতুন সরকার আসার পরে বলেছে যে আপনার বাড়িতে গিয়েছিল, আপনার বাড়ি কেউ ছিল না, এখন আবার নতুন করে যখন ফর্ম নিয়ে আসবে তখন আবার নাম পাঠানো হবে। এই যে নাম নেই, আপনি যে বারবার করে অ্যাপ্লাই করেছেন, তখন আপনি জানাননি আগের সরকারকে? আমি আগে সরকারকে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলছে যে সবার যখন হবে আপনারও হবে, আগে পিছিয়ে হবে, এই কথাই বলেছে। আর অভিযোগ করছিলেন যে আপনাকে টাকা দেওয়ার ব্যাপার ছিল কি? না, সেরকম কিছু অভিযোগ করা হয়নি। তো আমাকে বললো যে যদি আপনার নাম থাকে তাহলে কারোর আগে হবে, নাহলে কারোর পিছিয়ে হবে, এরকম ধরনের ব্যাপার আছে। তো আমি পঞ্চায়েতে গিয়ে চেক করলাম, যখন ঘর ঢুকেছে তখন বিডিও অফিসে গিয়ে চেক করলাম, পঞ্চায়েতে গিয়ে চেক করলাম যে না তোমার নাম নেই। আমি আমার নাম দিলাম, আধার কার্ড নিয়ে গেলাম, বলছে না এই নামে কিছু নেই। মানে ওখানে লিস্টটাই দেখাচ্ছে না। আমি 2021 সালে 20 সালে যখন চেক করেছিলাম তখন লিস্ট দেখাইছিল, এখনো যেমন আমাদের পূর্ব মেদিনীপুরের লিস্ট দেখাচ্ছে, কার নামে কার বাবার নাম এগুলো দেখাচ্ছে, কিন্তু এখানে নদিয়া জেলায় মহেশগঞ্জ বিডিও অফিসের কোনো লিস্ট দেখাচ্ছে না, লিস্টটাই আউট। তাহলে আমি বুঝবো কি করে যে আমার নাম আছে না আছে? এখন কি চাইছেন? এখন নতুন সরকার এসছে, ওরা ফর্ম আবার পূরণ করে জমা দিবে, যখন হয় হবে, অপেক্ষা করে আছি। কি কাজ করেন আপনি? আমি এই আগে রান্না বান্না জোগালি কাজ টাজ করতাম, এখন বর্তমানে 1 বছর মতন এই টোটো গাড়ি, পুরনো টোটো চালাচ্ছি, এই করে আমার
যে আবাস যোজনায় কিভাবে দুর্নীতির প্রচেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ করছে তাদের উপভোক্তারাই। এরকম বহু জায়গা থেকে অভিযোগ এসেছিল। কোথাও কোথাও এমনও বলা হচ্ছিল যে আবাস যোজনায় ঘর তো পাবে, কিন্তু যা টাকা পাবে সেই টাকার একটা অংশ কিন্তু স্থানীয় নেতৃত্বকে দিতে হবে, এমনও অভিযোগ প্রচুর সামনে এসেছিল। কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যারা সাধারণ মানুষ, তারা কোথায় যাবে, তারা কি করবে, এই সব কিছু নিয়েই কিন্তু বিবেচনা করা হয়েছে। কিন্তু এই বিবেচনার মধ্যেও একটা বিশেষ ধাপ রয়েছে। আমরা নদিয়া জেলার বক্তব্য শুনলাম, সেখানে বলা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে বেশ কিছু জায়গায় যারা এনলিস্টেড ছিলেন তাদের নাম তো চলে এসছে, কিন্তু নদিয়ার যে সমস্ত জায়গার মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে সেখানে বিডিও অফিসের কি নামই আসেনি। অর্থাৎ যারা প্রকৃত উপভোক্তা, তাদের যদি নাম নথিভুক্ত না হয়, তাদের যদি নাম প্রকৃতভাবে না আসে, তাহলে এই প্রকল্পের বাস্তবায়ন কোথায় গিয়ে দাঁড়ায়? যখন এই প্রকল্প শুরু হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম দিয়ে, সেই সময় তো এই সমস্ত মানুষদের অবস্থা চিন্তা করেই তো এই প্রকল্প নিয়ে আসা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে অভিযোগ উঠেছিল যে কেন্দ্র সরকার নাকি এটার জন্য কিচ্ছু দেয়নি, পুরোটাই নাকি রাজ্য সরকারই দিয়েছে, 16 আনা খরচাই নাকি রাজ্য সরকার করেছে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ করেছিলেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরবর্তী ক্ষেত্রে এই প্রকল্পের নাম করে দিলেন বাংলার বাড়ি। এবং তারপর আমরা দেখলাম সরকার পরিবর্তন হলো, এবং পরিবর্তন হওয়ার পর এখনও কিন্তু ওই 18 লক্ষ যাদের নাম এনলিস্টেড ছিল সেই সময়, তাদের মধ্যে অনেকেই কিন্তু লিন্টন পর্যন্ত তুলতেই পারেনি, যেটাই মূল এই মুহূর্তে কারণ যে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এই মুহূর্তে পাবেন না। অর্থাৎ যারা লিন্টন পর্যন্ত প্রথম কিস্তির টাকা পেয়েছেন, অথচ তাদের লিন্টন পর্যন্ত তারা কাজ করতে পারেননি, তারা কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তাহলে কি হবে সেক্ষেত্রে? সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে বিষয় যেটা হচ্ছে যে 8 লক্ষ এরকম মানুষকে নির্বাচন করা হয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত লিন্টন পর্যন্ত তারা ঢালাই করতেই পারেনি, লিন্টন পর্যন্ত তুলতেই পারেনি। তাহলে এই 8 লক্ষ মানুষকে ফের পরবর্তী ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে, যখন এই 8 লক্ষ মানুষ তাদের মোটামুটি প্রথম কিস্তির টাকা দিয়ে লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ করবেন, তারপরে সেটা নিয়ে কিন্তু আবার স্ক্রুটনি হবে, এবং আবার স্ক্রুটনি হওয়ার পর তারপর সেখান থেকে নাম নির্বাচন করে তারপর কিন্তু তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। অর্থাৎ কোথাও কিন্তু এই মুহূর্তে দুর্নীতির আর কোনো জায়গা নেই, কারোর মাধ্যম দিয়ে ভায়া হয়ে কোনোভাবে এই দুর্নীতির কিন্তু আর কোনো জায়গা নেই। সরাসরি আপনার অ্যাকাউন্টেই টাকা যাবে, এবং সেই টাকা আপনারা বাংলার বাড়ি, যেটা নাম পরিবর্তন হয়ে পশ্চিমবঙ্গ আবাস হলো, সেটাতেই কিন্তু আপনারা নিজের বাড়িটি বানাতে পারবেন। প্রচণ্ড প্রত্যন্ত এলাকা, যে সমস্ত এলাকার মধ্যে এখনও পর্যন্ত প্রচুর এমন মানুষ রয়েছেন যাদের মাথার উপর ছাদ নেই, যারা তাদের নিজেদের সমস্যাগুলো বলার মতো স্কোপ পায়নি, আজকে তারা কিন্তু সামনে বেরিয়ে আসছেন। আপনারা দেখতে পেলেন, আমরা নদিয়া জেলার এক টোটো চালকের বক্তব্য তুলে ধরলাম। তিনি বলছেন যে নামই আসেনি, এবং নাম না আসার জন্য আমাকে বলছে অন্যজনের অ্যাকাউন্টে টাকা নাকি আমাকে দিতে হবে, আমি এই সবের মধ্যে নেই। তিনি পরিষ্কার মানুষ, পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আমি এসবের মধ্যে নেই, যখন আমার নাম আসবে প্রকৃতভাবে আমি তখনই টাকা নেবো। কিন্তু তখন নামগুলো তাহলে এলো না কেন? তার মানে সেখানেও কোথাও না কোথাও গলত ছিল। সেই গলতিগুলো পরবর্তী ক্ষেত্রে গিয়ে তাদের সেই কারণের জন্য তাদের নামগুলো পরবর্তী ক্ষেত্রে গিয়ে বাদ চলে যায় বা আসেনি। এখন কিন্তু সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে নতুন করে স্ক্রুটনি করা হচ্ছে, এবং যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকেও টেনে বার করে নিয়ে আসা হচ্ছে, উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে। অনেক এরকম লোক রয়েছেন যারা কিন্তু আবাস দুর্নীতির সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিলেন বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। যখন সরকার পরিবর্তন হয়, তারা তড়িঘড়ি গিয়েছিলেন পঞ্চায়েত অফিসে, তাদের কারোর 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা সঙ্গে করে নিয়ে যে আপনারা টাকা নিন, এই টাকা এখানের মধ্যে আমার কাছে ছিল, এগুলো আপনারা রাখুন। পঞ্চায়েত অফিস বলেছে না, এখন আমি টাকা নিয়ে কী করবো, আমি ফেসে যাবো, তো এই সমস্যা চলছে। তার মানে বর্তমান সরকারের সদার্থক যে পদক্ষেপ, এই পদক্ষেপের কারণের জন্যই কিন্তু যারা দুর্নীতি করে এসেছেন এতদিন ধরে, সেই দুর্নীতিবাজরা কিন্তু এখন গিয়ে সরাসরি তাদের প্রকাশ্যে তাদের মুখোশগুলো খুলে ফেলছে। কিন্তু এই প্রকাশ্যে মুখোশ খোলার পরিপ্রেক্ষিতে কী হয়েছে জানেন? প্রচুর এরকম মানুষ রয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত তাদের মাথার উপর ছাদটাই তৈরি করতে পারেনি। কিছু মানুষের অবশ্যই গাফিলতি ছিল, যারা টাকা পেয়েছেন হয়তো তাদেরকে আবার যেরকমভাবে বলছিলাম যে প্রথম কিস্তি টাকা আসবে, সেখান থেকেও কিছু কিস্তি টাকা কাটমানি দিতে হয়েছে। অনেকে এরকম অভিযোগ করেছেন যে কারো কারো অ্যাকাউন্টে 60,000 টাকা এসছে প্রথম কিস্তির, তারপরে তাদেরকে নাকি সেখান থেকে 10,000 টাকা, কাউকে 20,000 টাকা এরকম করে কাটমানি দিতে হয়েছে। সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষরা কি বলছেন, আসুন একবার সাধারণ মানুষদের মুখ থেকে আপনাদেরকে শুনিয়ে দিই তারা কি বলছেন। আমাদের সঙ্গে বিভিন্ন জেলার প্রতিনিধিরা যুক্ত হয়েছেন। এই মুহূর্তে বাঁকুড়া সোনামুখী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সঞ্জীব মল্লিক। আমরা সরাসরি চলে যাবো সঞ্জীবের কাছে। সঞ্জীব রয়েছেন প্রচুর এরকম মানুষকে নিয়ে আবাস যোজনায় যাদের সাথে সমস্যা তৈরি হয়েছে। সঞ্জীব, একেবারে দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলার সোনামুখীর নিত্যানন্দপুর মিনি মার্কেটে। তোমাকে জানিয়ে রাখবো যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিগত সরকার যে সাধারণ মানুষদের আবাস যোজনার টাকা দেওয়ার যে পরিকল্পনা করেছিল, সেখানে প্রথম কিস্তির টাকা দেওয়ার পর তারা সেই টাকা আটকে এবং
বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছে এবং বিজেপি খবর যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই দ্বিতীয় কিস্তির টাকা সাধারণ মানুষদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য আজকে লক্ষ্মীবারে অভিনব উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই সেই টাকা ঢুকতে শুরু করেছে প্রায় 10 লক্ষ পরিবারকে। এই দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা, সেই 60,000 টাকা দেওয়া শুরু করেছেন আজকের থেকেই। ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে তাই নিয়ে কর্মসূচি হয়েছে, ব্লকের আধিকারিকরা কর্মসূচি করেছেন, উপভোক্তাদের হাতে চেক তুলে দিয়েছেন। বিভিন্ন জায়গায় বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, বিধায়ক রয়েছেন এবং ব্লকের যারা আধিকারিক রয়েছেন তারাও উপস্থিত ছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সাধারণ মানুষরা এবং কি বলছেন তারা। এই যে দ্বিতীয় কিস্তির টাকা শুরু ঢুকতে শুরু করেছে, এর ফলে সাধারণ মানুষরা কতটা খুশি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। দাদা, বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে এবং আজ থেকে টাকা ঢুকতে শুরু করেছে দ্বিতীয় কিস্তির টাকা, যে টাকাটা এতদিন পর্যন্ত আগের সরকার আটকে রেখেছিল এবং বিজেপি ক্ষমতায় আসার পর সেই টাকা আবারও ছাড়ছে। কি বলবেন এই নিয়ে? আমরা প্রথমত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আমরা বিগত দিনে দেখেছি, আমরা এর আগেই আমরা দেখেছি যে আমাদের এলাকাতে অনেক মানুষের টাকা একবার ঢুকে দ্বিতীয় কিস্তি কিন্তু টাকা ঢোকেনি। তো এই যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, এটা সত্যি একটা আনন্দের মুহূর্ত, আনন্দের খবর যে তিনি বিগত সরকারের যে প্রকল্পগুলো ছিল সেগুলোকে নামকরণ করেছে, কিন্তু সবগুলোই চলবে, মানুষ উপকৃত হবে। মানুষ আগামী দিনে শুধু এই ঘরের টাকা নয়, আগামী দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রকল্পগুলো আছে সেগুলো মানুষ উপভোক্তা হয়ে এবং মানুষ সুবিধে পাবে। তাই আমি আশা করব যে সরকার দেখবে, এটা নয় আরো নতুন নতুন ঘরের দিচ্ছে, এই ইতিমধ্যে তাদের হয়ে গেছে, তারা ঘর পাবে। 60,000 টাকা তৃণমূল কংগ্রেসের আমলে, তারপর আর টাকা পায়নি। টাকা পাওয়ার ফলে সে বাড়ি করতে পারছে না, বৃষ্টি বর্ষায় তার হচ্ছে। সঞ্জীব, তুমি আমাদের সঙ্গে থাকো। সঞ্জীব, আমি তোমার কাছে আবারও আসবো। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও আসবো। আমার সঙ্গে আমার আরো এক প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে যুক্ত হয়েছেন। ঝাড়গ্রাম থেকে এই মুহূর্তে রয়েছেন শঙ্কর বারিক। আমি চলে যাবো শঙ্করের কাছে। শঙ্কর, ঝাড়গ্রাম থেকেও কিন্তু এরকম একাধিক অভিযোগ আসছে, তারা ঝাড়গ্রামের মানুষ কি বলছে? একদমই, দেখো সুবিধ, রাজ্য সরকার পরিবর্তনের পর কিন্তু দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার ছিল বাংলার বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় কিস্তির টাকা। এবার সেই জোর কাটতে চলেছে, কারণ নতুন করে কিন্তু সমীক্ষা ও যাচাই বাছাইয়ের পর যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু তা প্রক্রিয়া শুরু করেছে এই নতুন সরকার। দেখো, প্রসঙ্গত কিন্তু আগের তৃণমূল কংগ্রেস সরকার বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির যে পর্যায়ে মোট 18 লক্ষ পরিবারকে বাড়ি দেওয়ার কথা, মানে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিল। প্রত্যেকেই পরিবারকে 1,20,000 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু ভোটের কারণে ভোটে নতুন সরকার জেতার পর কিন্তু সেই টাকা তারা কিন্তু অ্যাকাউন্টে পাননি। এরপর থেকে কিন্তু সরকার পরিবর্তনের পরে দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টেও কিন্তু তাদেরকে দেওয়া সম্ভব হয়নি। ফলে লক্ষ লক্ষ উপভোক্তা কিন্তু দীর্ঘদিন ধরে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু। বেশ, আসবো শঙ্করের কাছে, আসবো। আমি আবারও চলে যাবো সঞ্জীবের কাছে। সঞ্জীব, যারা টাকা পাননি তারা কি বলছেন, তাদের বক্তব্য নাও একটু। একেবারে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দাদা, প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, দ্বিতীয় কিস্তির টাকা আজ থেকে ঢুকতে শুরু করছে, কি বলবেন এই বিষয়ে? সর্বপ্রথম জানাই যে টিএমসি সরকারের কালচার, কারণ হচ্ছে প্রথম কিস্তি টাকা ঢুকিয়ে তারা দ্বিতীয় কিস্তির টাকা ঢুকায়নি। এটা প্রচুর অসুবিধা হয়েছে, সামনেই বর্ষা ছিল, কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি, কারণ অর্ধেক বাড়ি করে আর অর্ধেক সীমিত রয়ে গেছে। এই কারণে হচ্ছে আমি প্রথম সরকারকে অভিনন্দন জানাই। কারণ হচ্ছে টিএমসি কি করেছিল যে ভোট দাও, 60,000 টাকা দিয়েছি, তারপরে দ্বিতীয় কিস্তি বিচার পরে দেবো, এই আশ্বাস দিয়েছিল। আমি সবথেকে খুশি হয়েছি শুভেন্দু যে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সে প্রথমে সরকারের 3 মাস না হতে সে আমাদের টাকা দিয়ে দিচ্ছে। এর জন্য আমি বিশাল খুশি। আগামী দিনে যাতে সরকার এইভাবে চলতে পারে আমি তাদের আশীর্বাদ করি। এই আবাস যোজনায় ভুড়ি দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল এবং সেই দুর্নীতি অভিযোগের কারণে এই রাজ্যে সাধারণ মানুষদের যে বাড়ি, সেই বাড়ির টাকা কিন্তু আটকে দিয়েছিল। পরবর্তী সময়ে এই গত সরকারের যে তৃণমূল সরকার ছিল তারা বাধ্য হয়ে নিজেরাই কিন্তু টাকা দেওয়ার পরিকল্পনা শুরু করেছিলেন। এখানেও সজল পোষণ অভিযোগ উঠে এসেছে, তারা নিজেদের কাছের লোকদেরকে সেই ঘর পাইয়ে দেওয়ার
প্রচেষ্টা করেছিল এবং 2026-এ পালাবদলের পরে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রত্যেকটা সাধারণ মানুষদেরকে টাকা দেওয়া শুরু করেছে এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ আবাস, এই যে নাম পরিবর্তন করা হয়েছে, সেই পশ্চিমবঙ্গ আবাসের মধ্য দিয়ে এবার থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। আমার সঙ্গে এখানে বিজেপির নেতৃত্বরাও রয়েছে, তাদের আমি সঙ্গে আমি একটা আমি কথা আমি বলার আসবো চেষ্টা করব। সঞ্জীব, বিজেপি নেতৃত্বের কাছে আমি আসবো। আমি একটু ঝাড়গ্রামে চলে যাব শঙ্করের কাছে একটা ছোট্ট ইনফরমেশন নেওয়ার জন্য। শঙ্কর, ঝাড়গ্রামের এরকম কত উপভোক্তা রয়েছে যাদের নামে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু তাদের নাম আসেনি, বা প্রথম কিস্তি টাকা পেয়ে দ্বিতীয় কিস্তি টাকা পায়নি, এরকম পরিসংখ্যানটা কি রয়েছে? একদম দেখো সুবীর, তোমাকে বলে রাখি কিন্তু ঝাড়গ্রামের এই মুহূর্তে যে অবস্থা, আমরা সঠিক তথ্যটা কিন্তু সেই অর্থে পাইনি, কিন্তু বহু মানুষ, কারণ জঙ্গলমহলের বহু মানুষ কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় যে মাটির বাড়ির বেশিরভাগটাই কিন্তু মাটির বাড়িতে বসবাস করেন, এবং বেশ কিছুদিন আগে ঝাড়গ্রামে নয়াগ্রাম যে এলাকা, সেখানে কিন্তু মাটির বাড়ি ভেঙে এক বৃদ্ধের মৃত্যুও হয়। কিন্তু তারপর থেকে প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং নতুন করে যারা বাড়ি পাবেন বা কাঁচা বাড়ি যারা রয়েছে তাদের জন্য কিন্তু প্রসেস শুরু হয়েছে, সার্ভে শুরু হয়েছে। কিন্তু এই মুহূর্তে যারা আগে সরকারের আমলে যারা 60,000 টাকা ঢোকার পর যে 7,000 টাকা পাননি, তারা কিন্তু অনিশ্চয়তায় এখনো পর্যন্ত আছে। কিন্তু তারা যেটা বলছেন যে অ্যাকাউন্টে কিন্তু যতক্ষণ না টাকা পাচ্ছেন তারা কিন্তু চিন্তায় রয়েছেন। আমার সাথে এখানকারই এক বাসিন্দা রয়েছেন, তা আমি একটু কথা বলার চেষ্টা করবো। সুবিধ, কি নাম আপনার? আমার নাম ত্রিলোচন পাল। কি মানে বাড়ি পেয়েছেন, কি অবস্থা আপনার? বাড়ি পাইনি, আমি নতুন সরকারে যে এসেছে নতুন সরকারের কাছে কাগজ জমা দিয়েছি, এখনো বাড়ি পাইনি। আর আগের যে সরকার ছিল একটা কিস্তি ঢুকেছিল, ওই কিস্তি এখনো আর বাকি কিস্তি পাওয়া যায়নি। খুব অসুবিধায় আছি এই বৃষ্টিতে। কাঁচা বাড়ি গ্রামের অনেকেরই আছে, আমারও আছে। আমিও চাইবো নতুন সরকার এসেছে নতুন সরকারের কাছে চাইবো যেভাবে নতুন বাড়ি আমাদেরও হোক, সবারই হোক, এটাই নতুন সরকারের কাছে চাইবো। নয়াগ্রাম গ্রামে ওখানেও এক বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে একজনের, আমরা চাইবো না আমাদের গ্রামেও হোক। তার জন্য নতুন সরকারের কাছে একটাই অনুরোধ, আমরা যেমন পাই মোটামুটি নতুন বাড়ি কাগজ জমা দিয়েছি। আগের সরকার যা করেছে একটা কিস্তি দিয়েছিল, দ্বিতীয় কিস্তি আর দেয়নি। এইবারে তো দ্বিতীয় কিস্তির টাকা ঘোষণা করেছেন। হ্যাঁ, কিন্তু এখনো ঢুকেনি, ওই দ্বিতীয় কিস্তিও ঢুকেনি। আর নতুন যেটা আমরা অ্যাপ্লাই করেছি মানে সেটাও এখনো হয়নি। মানে একদমই সুবি, তুমি বুঝতেই পারছো, কিন্তু এখনো কিন্তু ধাপে ধাপে প্রক্রিয়া শুরু হয়েছে, অ্যাকাউন্টে টাকা ধাপে ধাপে আসবে, তারই অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো শঙ্কর। আমি একটু চলে যাবো আবারও সঞ্জীবের কাছে। সঞ্জীব, বিজেপি নেতৃত্ব যারা রয়েছে সোনামুখীর, তারা কি বলছেন শুনবো। দেখো, একেবারেই গত সরকারের আমলে ভুরি ভুরি এই আবাসের যে তালিকা, সেই তালিকায় অভিযোগের পাহাড় সামনে এসেছিল এবং আগের সরকারের দুর্নীতির কারণে বহু সাধারণ মানুষের বাড়ি পেতে অনেক দেরি হয়েছে, বহু সাধারণ মানুষের কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে মাটির দেওয়াল চাপা পড়ে। এবং তাই নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনীতি পর্যন্ত করতে ছাড়েনি। এবং বিজেপির যারা নেতৃত্ব রয়েছে আমার সঙ্গে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি তারা বলছেন। দাদা, আগের যারা সরকার ছিল এই আবাস নিয়ে প্রচুর দুর্নীতি সামনে এসেছে, কি বলবেন? এখন তো আপনাদের সরকার স্বচ্ছতা মেনে ঘর দেওয়ার চেষ্টা করছে। দেখুন, তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই দুর্নীতিবাজ। কারণ কি, আমরা বিগত শুধু এই আবাস যোজনা নয়, তাছাড়াও বিভিন্ন খাতেই হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি আছে। আর মানুষকে বারবার যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এই আবাস যোজনা নিয়ে, কারণ কি আমরা দেখেছি যে ভোটের আগে যে প্রায় 10,20,379 জন যে উপভোক্তা, তাদেরকে যে ঘরের যে বিষয়টা, তাদের প্রথম কিস্তির টাকা দিয়ে মানুষের মধ্যে যে ভোটের যে বৈতরণীটা পার করে দিয়েছে, এবার তারপরের থেকে আর কিন্তু তারা কোনো টাকা কিন্তু কোনো উপভোক্তার অ্যাকাউন্টে দেয়নি। কারণ কি, তারা হচ্ছে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তো আজকে সব থেকে যে আনন্দের বিষয় একটা, যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে সাধারণ মানুষ একদম পুরো শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। এবং আজকে আমাদের সরকার, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে অফিসিয়াল ভাবে যে টোটাল যে 10,20,000 যে 379 জন যে উপভোক্তা, তাদের অ্যাকাউন্টের মাধ্যমে আজকে থেকেই একদম পুরো দ্বিতীয় কিস্তির টাকা, সেই টাকা আজকে থেকেই ক্রেডিট হবে। এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার যে সমস্ত উপভোক্তারা ছিল তারা সবাই উপকৃত হবে। বিজেপি কি এরপর স্বচ্ছতা মেনে সাধারণ মানুষদের পথ দেবে? একদম 100%। আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর শুধু সমস্ত পঞ্চায়েত পৌরসভা থেকে যেভাবে সার্ভে হচ্ছে, তো যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা পঞ্চায়েতে যে সমস্ত যারা ঘর পাওয়ার উপযোগী তারা সবাই ঘর পাবে। কারণ কি, পঞ্চায়েতে যে সমস্ত অফিসার এবং স্টাফরা আছে তারা এসে সার্ভে করে নিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তারা বাড়িতে আসছে। এরপরে একদম পুরো 100%, কেননা পশ্চিমবাংলায় একটা ডবল ইঞ্জিন সরকার, এরপরে উন্নয়ন হবে, এটা 100%, সেটা আমরা জানি, সাধারণ মানুষ সবাই জানে।
আমার একটা প্রশ্ন আছে সঞ্জীব, যেমনটা কিছুক্ষণ আগে শঙ্কর বারিকের সঙ্গে যিনি ছিলেন উপভোক্তা, তিনি যেমনটা বলছিলেন যে নতুন সরকারকে যে তিনি আবেদন করেছেন, কিন্তু আমরা জানি যে মাত্র 3 মাস হয়েছে নতুন সরকার এসছে, এখন তাদেরকে একটু সময় দেওয়া উচিত। অবশ্যই যারা নামের উপযুক্ত তারা নিশ্চয়ই নাম পাবে, কিন্তু এরকম অবস্থা বাঁকুড়া সোনামুখীতে কোথাও হবে না তো? যারা প্রকৃত যারা উপভোক্তা তাদের নাম তোলা হলো কিন্তু তাদের নাম এলো না, এরকম কিছু হবে না তো? তারা সেটা স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা এটা দেখছে তো, তারা এটা অ্যাসিওর করছে তো? জিজ্ঞেস করো। দেখো, সেটা তো ভবিষ্যতেই বলতে পারবে, এবং সেই ধরনের ঘটনা যদি ঘটে আমরা নিরপেক্ষতা বজায় রেখে সেই খবরটাও সাধারণ মানুষের সামনে অবশ্যই তুলে ধরবো। তবে যারা বিজেপির নেতৃত্ব রয়েছে তাদের কাছ থেকে এই বিষয়টা একবার জানার চেষ্টা করবো। আমাদের অফিস থেকে যেটা প্রশ্ন করা হচ্ছে যে যাদের নাম উঠেছে, অর্থাৎ যারা পাওয়ার যোগ্য তাদের নাম উঠলো, অথচ যখন দেখা গেল যে তারা ঘর পাচ্ছে না, এই ধরনের ঘটনা কি আগামী দিনে ঘটবে না তো? দেখুন, আমাদের আন্দোলনটা ওই জায়গায় ছিল বিগত দিনে, যে যারা প্রাপ্য তারা ঘর তো পাবেই, এবং যাদের নামে ঘর আছে তারা একদম 100% পাবে। কারণ কি, এটা ভারতীয় জনতা পার্টি, আমরা স্বচ্ছতা বজায় রেখেই আমরা বর্তমানে আমরা চলছি। আমরা সাধারণ মানুষের জন্যই আজকে আমরা এই পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছি। তো এইটুকু আমরা একদম পুরো জনসম্মুখে আমরা বলছি যে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, স্বচ্ছতা বজায় রেখে সমস্ত কাজই হবে, এবং যারা যারা ঘর পাওয়ার উপযোগী তারা 100% ঘর পাবে। এর মধ্যে তোলামূলে ভারতীয় জনতা পার্টির মধ্যে নেই, কোনোদিনও ছিল না, থাকেও না। একদম 100% যে যারা যোগ্য ব্যক্তি তারা অবশ্যই ঘর পাবে, এটুকু আমি বলে রাখলাম। তবে আপনাদের কাছে বেশ, সঞ্জীব তুমি আমাদের সঙ্গে থাকো। সঞ্জীব, আমি আরো একবার চলে যাব শঙ্করের কাছে। শঙ্কর, তোমার সঙ্গে যিনি ছিলেন, আমি একটা প্রশ্ন আছে। তিনি যে বলছিলেন যে তিনি টাকা পাননি বা কোনো কিছু সমস্যা তৈরি হচ্ছিল, সেই সময় স্থানীয় নেতৃত্বকে এই বিষয়টা তিনি জানিয়েছিলেন? কোথাও কি তিনি অভিযোগ জানিয়েছিলেন এবং তারপর কি তিনি ফল পাননি? একদমই, তিনি কিন্তু আমাদের সাথেই রয়েছেন। আমি একবার কথা বলার চেষ্টা করবো। সুমিত, আপনি কি স্থানীয় যারা পঞ্চায়েত রয়েছে, যারা প্রশাসনিক আধিকারিক রয়েছে, তাদেরকে জানিয়েছেন যে আপনি বাড়ি পাননি? হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে জানিয়েছিলাম, সবাই শুনেছিল ব্যাপারটা। আগের সরকারও ইয়ে করেছিল, তখনও আমি পাইনি। আর আমাদের গ্রামের অনেকেই পাইনি, বা যারা পেয়েছিল প্রথম কিস্তি পেয়েছিল, দ্বিতীয় কিস্তিও পাইনি। এখন এই মুহূর্তে প্রশাসনিক আধিকারিকরা এই মুহূর্তে এখন চাইবো নতুন সরকারকে আমরা এনেছি, নতুন সরকারের কাছে একটাই অনুরোধ করবো, একটাই চাইবো, যেমন আমরা সবাই পাই। আবাস যোজনা না পেলে আমাদের খুব মানে অসুবিধায় রয়েছি আমরাও। বাড়ি ঘর আমাদের এখনো মানে পুরোপুরি ফাঁকাই আছে। আমরাও চাইবো নতুন সরকারের কাছে আমাদের আবাস যোজনা আসুক, এটাই নতুন সরকারের কাছে চাইবো আমরা। একদমই সুমিত, দেখছো আগের সরকারের কাছে কিন্তু মানুষজন বঞ্চিত হচ্ছে, তারা কিন্তু নিজের মুখেই বলছে এই সরকারের কাছে যথেষ্ট তারা আশায় রয়েছেন যে তারা বাড়ি পাবেন। সুমিত, বেশ, আমি চলে যাব আবারও সঞ্জীবের কাছে। সঞ্জীব, আমরা জানি যে কিছু কিছু অভিযোগ উঠেছিল, সেখানের মধ্যে বলা হয়েছিল যে কাটমানির অভিযোগ। আমি বাঁকুড়া সোনামুখী থেকে এরকম কোনো অভিযোগ ছিল, বা সেই সময় কি এই ধরনের কোনো অভিযোগ সামনে এসেছিল যেখানে স্থানীয় নেতৃত্ব তারা বলছে যে আমরা টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, এবং তার জন্য কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা, সেখান থেকে কিন্তু কাউকে 10,000 টাকা, কেউ বলছে 20,000 টাকা আমাদেরকে দিতে হবে, এরকম কি অভিযোগ এসেছিল? এবং সেই সময় কি বিজেপি নেতৃত্ব এগুলো প্রতিবাদ করেছিল? একেবারে আমি কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষদের সঙ্গে, তারা কি বলছে। যদি সোনামুখীতে তোমাকে জানিয়ে রাখি, যদি সোনামুখীতে এই ধরনের অভিযোগ যদি থেকেও থাকে, প্রকাশ্যে সেই অর্থে আসেনি, অর্থাৎ যারা যদি কেউ টাকা দিয়ে থাকে এভাবে হয়তো সংবাদ মাধ্যমের সামনে বা প্রকাশ্যে এসে বলেনি, তবে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। দাদা, এই ধরনের ঘটনা বা সোনামুখী এলাকায় আপনাদের নজরে কি কখনো এসেছে যে পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে? আমাদের এখানে কিছু কিছু জায়গায় ছিল, আমাদের এখানেই ছিল, কিন্তু সেইগুলোকে আমরা গ্রাম্যভাবে প্রতিহত করেছি। কারণ সরকার টাকা দিয়েছে, একজন গরিব মানুষ সে সরকারের আওতায় এসেছে, সে চাল পায়, নুন পায়, যাই পাক না কেন সরকারি, সে সরকারি টাকাটা সে স্বাস্থ্যভাবে কেন পাবে না? আমাদের প্রতিবাদটা এখানেই ছিল। যাই হোক, আমাদের এখানে বেশি দুর্নীতি করতে পারেনি। আর যেটা একটু আগে যেটা আপনার মুখ দিয়েই শুনলাম যে মানুষ দেখেছি আমরা তৃণমূলের আমাদের স্বজন পোষণ, কিন্তু আমরা এখানে আপনি খোঁজ নিয়ে দেখবেন আমাদের এই সোনামুখী থানার অন্তর্গত নিত্যানন্দপুরে আমরা এখনো পর্যন্ত যারা তৃণমূল করছে, যারা সাধারণ মানুষ কিছু আছে ভালোবাসে, কোনো না কোনো দলকে ভালোবাসে, তৃণমূল করতো, তাদের নামগুলো আমরা দাঁড়িয়ে থেকে আমরা নামগুলো নথিভুক্ত করিয়েছি পঞ্চায়েতে। তাহলে আমাদের এখানে দুর্নীতি নেই। আর কেউ কোনো বিজেপির কেউ এখানে বলবে না যে আমাকে 5 টাকা দিন, 10 টাকা দিন, আমাকে এক কাপ চা খাওয়ান, এরকম মানসিকতা আমাদের এখানে কেউ নেই। আমরা চাইছি এই শুভেন্দু অধিকারী তথা আমাদের মোদিজি যে ডবল ইঞ্জিন সরকার, এটা এইভাবে যদি চলতে থাকে, আমরা কোনো রং নয়, আমরা মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থেকেই আমরা
আগামী দিনে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবো। আবাস যোজনায় যদি দুর্নীতি হয় তাহলে কি সঠিক তদন্ত হবে? যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তারা কি এই দুর্নীতির তার কারণে শাস্তি পাবে? কি বলছেন, শুনবো। যদি দুর্নীতি হয় আবাস যোজনায়, তারা তো দল করছেন, আপনাদের দলের লোক যদি কেউ যুক্ত থাকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি যে আছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি অলরেডি বলে দিয়েছেন যে দুর্নীতির সাথে কোনো টলারেন্স করা যাবে না, জিরো টলারেন্স আমাদের উনি বলেই দিয়েছেন। অতএব গতকাল আপনি লিখেছেন যে 22 জন আমাদের পার্টির মেম্বারদের সাসপেন্ড করেছে এবং 280 জনদের শোকজ করেছে। যারা এই দুর্নীতির সাথে যুক্ত থাকবে তাদের অবশ্যই 100% শাস্তি হবে, এটা আমরা বিশ্বাস করি। একেবারে দেখো সুবীর, সঞ্জীব, আসবো তোমার কাছে, আমি তোমার কাছে আবারও আসবো। আমি একটু চলে যাব শঙ্করের কাছে। শঙ্করকে আমি একটা জিনিস জানতে চাইবো। শঙ্কর, অনেক সময় অভিযোগ এসেছিল যে কিছু কিছু মানুষ বলেছিল যে যাদের লিন্টন পর্যন্ত ঘর ওঠেনি, টাকা তো তাদের প্রথম কিস্তির টাকা তারা পেয়েছিল, এবং প্রথম কিস্তির টাকার পর অনেকের অভিযোগ ছিল যে লিন্টন পর্যন্ত ঘরই তোলেনি তারা, টাকাটা সম্পূর্ণ হয় কোনোভাবে নিজের অন্য কাজে লাগিয়েছে বা কোনোভাবে কাজটা করতে পারেনি, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। এরকম কোনো মানুষ রয়েছে ঝাড়গ্রামে যারা টাকা তো পেয়েছিল কিন্তু লিন্টন পর্যন্ত ঘরই তুলতে পারেনি? একদমই, দেখো, প্রধানমন্ত্রী আবাস যোজনার পরিবর্তে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের কিন্তু নাম দেন বাংলার বাড়ি। তবে এই প্রকার সম্পূর্ণ অর্থই কিন্তু রাজ্য সরকারের তহবিল থেকে বরাদ্দ করা হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু বর্তমানে রাজ্য সরকারকেই দিতে হবে। এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো আর্থিক অংশীদারত্ব নেই। তবে নবান্ন সূত্রে সুবিধা আমরা যেমনটা জানতে পারছি যে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে প্রতিটি উপভোক্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে এবং প্রকল্পের নিয়ম অনুযায়ী যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে বাড়ির লিন্টন স্তর পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন। তবে সেই সমীকরণ অনুযায়ী যারা যোগ্য হিসাবে চিহ্নিত হয়েছেন তারাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই দ্বিতীয় কিস্তির টাকা পাবে। অন্যদিকে প্রায় 8 লক্ষ পরিবার সুমিত এখনো বাড়ির লিন্টনের স্তর পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে পারেননি, তাদের ক্ষেত্রে এখন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না। প্রথম নির্ধারিত পর্যন্ত যারা সম্পূর্ণ লিন্টন পর্যন্ত কাজ করেছেন তারাই এই আর্থিক সহায়তা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবেন। বেশ, আমি আসবো তোমার কাছে পরবর্তী ক্ষেত্রে। আবারও শঙ্কর, আমি চলে যাবো সঞ্জীবের কাছে। সঞ্জীব, এই ধরনের যে অভিযোগ, যেমনটা নিয়ে আমি বলছিলাম যে যারা প্রথম লিন্টন পর্যন্ত ঘর তুলেছিল, কিন্তু অনেকে আবার আছে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে, যেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। যারা লিন্টন পর্যন্ত ঘর তুলতেই পারেনি তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। এরকম কিন্তু 8 লক্ষ যারা উপভোক্তা আছে তাদেরকে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি তারা লিন্টন পর্যন্ত ঘর তোলে তারপর কিন্তু তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে। আমি সঞ্জীবের কাছে বিষয়টা নিয়ে জানতে চাইবো। সঞ্জীব, সেখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কি বলছেন? তুমি এরকম কোনো মানুষ রয়েছে যারা প্রথম কিস্তি টাকা পাওয়ার পর লিন্টন পর্যন্ত ঘরই তুলতে পারেনি? একেবারে দেখো, আমার সঙ্গে একজন উপভোক্তা রয়েছে যে তৃণমূল সরকারের আমলে ঘর পেয়েছে, প্রথম কিস্তির টাকা পেয়েছে এবং সে ঘর প্রথম পেয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা সে পাবে কিনা এই প্রশ্নের উত্তর থেকে বেরিয়ে যাবে। আপনি কি লিন্টন পর্যন্ত ঘর করতে পেরেছেন? এই আগের 60,000 টাকায় কি লিন্টন পর্যন্ত ঘর হয়নি? 60,000 টাকা লিন্টন পর্যন্ত হয়, যার নিত্য প্রয়োজনীয় দাম ছিল বাড়ির 8,000 টাকা, গাড়ি বাড়ির দাম 7,000 টাকা, ইটের দাম সমান তো বেশি ছিল। তোলামলের আমলে কি দিতে হতো? তোলা না দিলে তো কিছু হতো না। এই জায়গায় বালি খাদান থেকে বালি আনতে গেলে 5-6 হাজার টাকা বালি, তাহলে একটা করতে গেলে ক গাড়ি বালি লাগে? মিস্ত্রি আছে, সিমেন্ট আছে, ইট আছে, সবকিছু দিয়ে কি হয়? তো হয় ওই করতে কোনোদিন পায় না 60,000 টাকা। মিস্ত্রি দেবো না বাড়ি চাপবো, বালি তুললে 60,000 টাকা চলে যাচ্ছে। আমার লিন্টন পর্যন্ত হয়নি। যদি সরকার করবো যাতে 60,000 টাকা আগে দেয়, কারণ এই টাকা দিয়ে লিন্টন পর্যন্ত করা সম্ভব নয়। এইটুকুই আশা রাখবো যে সরকারের কাছে যে লিন্টন না হলেও তার টাকা দেওয়া উচিত, কারণ নিত্যপ্রয়োজনীয় যে আগের দাম ছিল বালির দাম থেকে সমস্ত কিছুর দাম থেকে তৃণমূল যা করে এসেছে এর থেকে হয় না। এখন বালির দাম অনেকটা কমই আছে, ঠিক আছে, 1200 টাকায় গাড়ির বালি পাওয়া যাচ্ছে। তাহলে এখন যদি সরকার টাকা দেয় আশা করি আমরা সমস্ত সরকার করতে পারবো। একেবারেই দেখো, যে উপভোক্তা রয়েছে সে পরিষ্কার জানাচ্ছে যে 60,000 টাকা দিয়ে যেভাবে বালির দাম, রড, সিমেন্ট এবং মিস্ত্রি সহ অন্যান্য যে খরচা, সেটা লিন্টন পর্যন্ত করা সম্ভব নয়। তিনি বলতে চাইছেন যে যারা লিন্টন পর্যন্ত 60,000 টাকার সঙ্গে আরো টাকা নিজের
পকেট থেকে দিয়ে সে তৈরি করেছে এবং দ্বিতীয় কিস্তির টাকা পেলে সে ঘর তৈরি করবে। তো এই সোনামুখীর ক্ষেত্রে কিন্তু সেই ছবিটাই সামনে এসেছে। তবে আগামী দিনে সাধারণ মানুষরা বিহারের আমলের যে দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকা পেতে শুরু করেছে এবং সেই টাকা পাওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আনন্দ উচ্ছ্বাস রয়েছে। এরকম কোনো পরিসংখ্যান এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে যারা নাম নথিভুক্ত করেছিল কিন্তু তাদের নাম আসেনি? না, এরকম কোন সোনামুখী ব্লকের ক্ষেত্রে সেরকম নেই। সোনামুখী ব্লকে যাদের যাদের নাম আবাসের তালিকায় ছিল তারা প্রত্যেকেই পেয়েছে। তবে সম্প্রতি ভোটার লিস্ট থেকে যে মানুষদের নাম বাদ গেছে সেই ধরনের কিছুটা যারা আগের সরকারের আমলে বাড়ি পেয়েছিলেন, যেহেতু ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ গেছে সেই রকম কিছু সংখ্যা রয়েছে। তবে সেই সংখ্যাটা ঠিক কত সেই সংখ্যাটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে সেই সংখ্যা কিছু বাদ গিয়েছে। তবে সব মিলিয়ে কিন্তু মোটের ওপর বিজেপির এই পদক্ষেপ এবং সাধারণ মানুষরা দ্বিতীয় কিস্তির টাকা পেতে শুরু করেছে। সব মিলিয়ে সাধারণ মানুষরা কি এবং যারা বিজেপির নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু খুশি। বেশ, আসবো তোমার কাছে সঞ্জীব আবারও। আমি একটু চলে যাবো শঙ্করের কাছে। শঙ্কর, যে ভাই তোমার সঙ্গে ছিলেন তিনি বারবার করে বলছিলেন সেই সময় জানানো হয়েছিল, অভিযোগ করা হয়েছিল, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এখনও আশা করছেন যে নতুন বিজেপি সরকার এসে সেই সমস্ত কিছু ব্যবস্থা নিচ্ছেন এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো উদ্যোগ নিয়েছেন 10 লক্ষ উপভোক্তার কাছে সেই টাকা পৌঁছে দেওয়ার। এই সব কিছু বিষয়ের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কিন্তু গরিব তৃণমূল যারা করতেন তারাও কিন্তু টাকা পাবেন এমনভাবে কিন্তু সোনামুখী থেকে আমরা শুনলাম। বাঁকুড়া ঝাড়গ্রাম থেকে সেখানকার সাধারণ মানুষের এই ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে? একদমই। দেখো সুমিত, বলে রাখি এই বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন মাননীয় রাজেশ মাহাতো, তিনি কিন্তু একেবারে যারা এই সমস্ত দিকগুলো থেকে বঞ্চিত হয়েছে তাদের কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে যেতে আমরা দেখেছি একটা সময়, এবং তাদেরকে যথেষ্ট আশ্বাস দেওয়া হয়েছে যে যারা যোগ্য এবং যারা পাবেন, যাদের দরকার বাড়ি তাদের কিন্তু অবশ্যই তারা পাবেন। এরকম ভাবে কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে কথা দিয়েছেন। আমরা বিধায়ককে দেখেছি বারংবার কিন্তু অত্যন্ত এলাকায় তিনি ছুটে গিয়েছেন এবং কথা দিয়েছেন। আর সুমিত, একটা কথা তোমাকে বলে রাখি, যারা বাড়ি নির্মাণের যে লিন্টন পর্যন্ত সেই কাজ সম্পূর্ণ করতে পারেননি, তা এরপর কিন্তু পুনরায় সমীক্ষা করা হবে। সেই সমীক্ষায় রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা পাঠানো হবে যে ব্যাপারটা। তবে সরকারি সূত্রে যেটা দাবি যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি আবেদন অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। কোনো অনিয়ম বা অযোগ্য ব্যক্তি যাতে সরকারি সুবিধা না পান সেজন্য কিন্তু নিখুঁত ভাবে যাচাই করেই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যারা ইতিমধ্যে এই প্রথম কিস্তির টাকা ব্যবহার করে নিয়ম মেনে বাড়ির লিন্টন স্তর পর্যন্ত কাজ সম্পূর্ণ করেছেন তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। আর যাদের কাজ এখনো কিন্তু নির্ধারিত ভাবে স্তরে পৌঁছায়নি তাদের কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার পর পুনরায় সমীক্ষা হবে, তার ভিত্তিতে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সুমিত, শঙ্কর, কোন কোন ঝাড়গ্রামের কোন কোন এলাকাগুলি রয়েছে যেগুলো মূলত এই আবাস যোজনার মানুষ যারা রয়েছেন তারা টাকা পাচ্ছেন, মূলত এই তাদের বিশেষভাবে দেখা হয়েছে, তারা নিজেদের এগিয়ে এসছেন, তারা বলছেন ধন্যবাদ জানাচ্ছেন বর্তমান সরকারকে। এগুলো কোন কোন এরিয়া রয়েছে যেগুলো বিশেষভাবে এগুলো ইফেক্টেড রয়েছে? একদমই সুমিত, তোমাকে বলে রাখি যে ঝাড়গ্রামের সাকরাইল, বিশেষত প্রত্যন্ত গ্রাম সাকরাইল এবং নয়াগ্রাম, এই দুটো গ্রামে প্রচুর আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে যাদের বাড়ি কিন্তু দরকার। সেই সব মানুষরা তারাও কিন্তু তৃণমূল সরকারের আমলে যারা প্রথম কিস্তি পেয়েছিলেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি বলে চিন্তায় ছিলেন, তারাও কিন্তু যেমন ভাবে এটাতে খুশি হয়েছে। নতুনরাও সেরকম যারা নতুন উপভোক্তা রয়েছে যারা বাড়ির জন্য প্রতিটি এলাকায় গিয়ে কিন্তু সার্ভে করা হচ্ছে, তারাও কিন্তু আশ্বাস পেয়েছে যে তারাও কিন্তু বাড়ি পাবে। সব মিলিয়ে বলা যায় ঝাড়গ্রামের বাসিন্দারা নতুন সরকারের যে ব্যবস্থাপনা বাড়ি দিয়ে সেটা কিন্তু একেবারে খুশির খবর তাদের কাছে। বেশ, আসবো শঙ্কর তোমার কাছে। আমি আবারও চলে যাবো সঞ্জীবের কাছে। সঞ্জীব, বাঁকুড়া সোনামুখী পাশাপাশি এরকম বাঁকুড়ার কোন কোন জায়গাগুলি রয়েছে মূলত সোনামুখীতে যেখানে মানুষরা বঞ্চিত হয়েছিলেন কিন্তু তাদের খুব প্রয়োজন ছিল এরকম বাড়ি? যেমন তুমি বলে এরকম কোনো কিছুই ছিল না, যদিও বঞ্চিত কেউই হয়নি, কিন্তু মূলত কোন কোন এরিয়াগুলির উপর বিশেষ ধ্যান দেওয়া হয়েছে? দেখো, একেবারেই বিষ্ণুপুর মহকুমার মধ্যে 6টি ব্লক রয়েছে। সেই 6টি ব্লকের যে সমস্ত প্রত্যন্ত এলাকাগুলি রয়েছে তার মধ্যে বেশ এলাকাতে কিন্তু যেমন রয়েছে, তেমনি জয়পুর রয়েছে, এই সমস্ত পাত্রসাহের কিছুটা অংশ রয়েছে। এই সমস্ত এলাকাতে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। ঝাড়গ্রামের মতো এখানেও কিন্তু সেই মানুষ নিত করা হয়েছে যাতে সরকারি বাড়ি পায়, সেই বিষয়ে আগের সরকার উদ্যোগ নিয়েছিল এবং সে মতোই কিন্তু তারা বাড়ি পেয়েছে এবং কিস্তির টাকা কিন্তু। তবে
সোনামুখী ব্লক এবং সোনামুখী বিধানসভার যিনি বর্তমানে বিজেপি বিধায়ক রয়েছেন, তিনি শুধু বিজেপি বিধায়ক নন, তিনি হচ্ছে রাজ্যের বন সমবায় এবং পরিবেশ প্রতিমন্ত্রী, এবং তিনি কি বিধানসভার পাশাপাশি আশেপাশের বিধানসভা এলাকার সাধারণ মানুষরা যাতে সঠিকভাবে প্রত্যেকটা মানুষ যারা যোগ্য বাড়ি পাওয়ার যোগ্য রয়েছেন, তারা যাতে সাধারণ মানুষরা বাড়ি পায় এবং সরকারি বাড়ি থেকে যাতে বঞ্চিত না হয়, সেই বিষয়টার দিকে তিনি বিশেষভাবে নজর দিয়েছেন এবং প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তাদেরকে বার্তা দিয়েছিলেন যে প্রত্যেকটা যোগ্য মানুষ যাতে তারা তার সরকারি বাড়ি পায়, কেউ যাতে সেই সরকারি বাড়ি থেকে বঞ্চিত না হয়। তার মতো করেই কিন্তু বিষ্ণুপুর এই মহকুমার 6টি ব্লকেই কিন্তু প্রত্যেকটা চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তাদেরকে ইতিমধ্যে প্রদান করা হয়েছে। সব মিলিয়ে এই আবাস যোজনার ক্ষেত্রে বিজেপি সরকার একেবারে জিরো টলারেন্স, কোন রকম কোন অসত্য ঘর ভেঙে দেওয়ার নাম করে টাকা আদায়, এই ধরনের কোন দুর্নীতি কোনো বরদাস্ত করা হবে না, এমনটা কিন্তু জেলা নেতৃত্ব যেমন জানিয়েছে, রাজ্যের মন্ত্রী দিবাকর ঘরামিও জানিয়েছে এবং রাজ্য বিজেপি নেতৃত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও কিন্তু বারবার বলেছেন। সব মিলিয়ে বিজেপির এই জিরো টলারেন্স সাধারণ মানুষরা প্রত্যেকেই বলছেন যে প্রাপ্য যারা সাধারণ মানুষ রয়েছে, যারা সরকারি ঘর যোগ্য রয়েছে, তাদের প্রত্যেকেরই ঘর পেতে হবে এবং এই ঘর পাওয়ার ক্ষেত্রে কোনো স্বজন পোষণ, কোনো দুর্নীতি এই সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে যে বরদাস্ত করা হবে না, এতে কিন্তু সাধারণ মানুষ তারা বিজেপির যারা কার্যকর্তা রয়েছে তাদের সঙ্গে আমি একবার চলে যাব, তারা ঠিক কি বলছে। এই সাধারণ মানুষরা যে ঘর পাচ্ছে এই দ্বিতীয় কিস্তির টাকা আজকে শুরু হবে এবং আগামী দিনে আরো নাম নথিভুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষরা স্বচ্ছতা বজায় রেখে পাবে, একদম পুরো 100 স্বচ্ছতা বজায় রেখেই ঘর পাবে। কারণ কি আমাদের একদম পুরো উচ্চ নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জেলা নেত্রী, আমাদের সোনামুখী বিধানসভার বিধায়ক এবং রাজ্য প্রতিমন্ত্রী মাননীয় দিবাকর ঘরামি মহাশয়ের যে নির্দেশ যে যারা যোগ্য ব্যক্তি তারাই পাবে, কোন রকম ভাবে এখানে কোনো দুর্নীতি চলবে না। আর আমরা এটাই চাই যে যারা ঘর পাওয়া তারা সবাই পায়, কারণ কি আমাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যাওয়া, সাধারণ মানুষ যাতে গভর্নমেন্টের সমস্ত সুযোগ সুবিধা পাক, শুধু আবাস যোজনা সমস্ত কিছু। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে সঞ্জীব, আমার প্রশ্ন হচ্ছে যে এই তো যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার নামটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে দিয়েছিলেন আবাস বাংলার বাড়ি, এবং সেই বাংলার বাড়িটাকে আবার নতুন করে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবর্তন করে দিলেন পশ্চিমবঙ্গ আবাস। এই যে বারবার করে নাম পরিবর্তন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি করে দিয়েছিলেন বাংলার বাড়ি, বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও তো সেটা নাম পরিবর্তন করে দিলেন। এই বিষয়টাকে সাধারণ বিজেপি নেতৃত্ব কিভাবে দিচ্ছেন, এটা কতটা ঠিক হলো বলে মনে হচ্ছে? প্রকৃত নাম তো ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। আবাস যোজনার নাম পরিবর্তন বারবার প্রধান, তার থেকে তৃণমূল কংগ্রেস বাংলার আবাস যোজনা এবং এখন পশ্চিমবঙ্গ আবাস। একটাই কথা যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তিনি বারংবার কি করতো যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবে, বাংলাদেশের স্লোগান, বাংলাদেশের লোগো সমস্ত কিছু দিয়ে পশ্চিম বাংলাকে দিয়েছিল। আর 1 নম্বর কথা যে পশ্চিম বাংলায় যে পশ্চিম বাংলা আবাস, পশ্চিম বাংলা হচ্ছে আমাদের ঐতিহ্য, পশ্চিম বাংলা হচ্ছে আমাদের গর্ব, তো এইখানে বাংলার আবাস যোজনা এরকম কোনো কিছু থাকবে না। পশ্চিম বাংলা আবাস যোজনা এটাই হচ্ছে পুরো, কারণ পশ্চিম বাংলার মধ্যে আমরা সমস্ত মানুষ ওতপ্রোতভাবে জড়িত, আমাদের গর্ব, আমাদের অহংকার এটাই। এর আগে দেখা গেছে যে বহু সাধারণ মানুষ কংগ্রেসের যে দুর্নীতির কারণে তারা বিভিন্ন সময় দেখা গেছে যে ঘর ভেঙে গেছে, বিষ্ণুপুরের বাঁকাদা হয়েছে যেমন ঘটনা ঘটেছিল, 3 শিশুর মৃত্যু হয়েছে। গত কয়েক সপ্তাহ আগে বিষ্ণুপুর এলাকাতে আবার ঘর ভেঙে দেওয়াতে একজন শিশু কন্যা মারা গেছে এবং 3 জন আহত হয়েছিল। এই দুর্নীতি দেখুন, দুর্নীতি এটা আমি প্রথমেই বলেছি, কারণ কি তৃণমূল হচ্ছে যে সমস্ত গরিব মানুষের তারা পক্ষ ছিল না, তারা বিপক্ষ ছিল। কারণ কি তারা কাটমানি নিয়ে বলতে গেলে একমাত্র তৃণমূল। কারণ কি আমরা দেখেছি যে যে সমস্ত মাটির দেওয়াল অনেক বালক থেকে শুরু করা গেছে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ আমরা ঘর করে দেবো, সমস্ত কিছু করে দেবো, তারা করে দেয়নি। কেন করে দেয়নি? তারা দুর্নীতির সঙ্গে যুক্ত। কারণ তারা চায় যে হ্যাঁ এই সমস্ত মানুষদেরকে করবো না, যারা পয়সা দেবে আমরা তাদের দিকে চলে যাবো, তাদেরকে দিয়েছে। কারণ কি এরকম আমরা দেখেছি অনেক জায়গাতেই যে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। এরকম আমরা কদিন আগে যেরকম এই যোজনার সার্ভে এসেছিল, সার্ভে আসার পর দেখা গেল কি যে তার ঘর অলরেডি হয়ে গেছে,
কিন্তু সে ঘরই পায়নি, তার একটা মানে কোনো রকম একটা তাবিজ তালাশ থেকে আছে, কিন্তু তার অলরেডি নাম উঠে গেছে। সেটা করছে যে আবাস যোজনা সরকারি আধিকারিকরা যখন সার্ভে করতে আসে ঘর হয়ে গেছে অথচ সে টাকাই পায়নি, এটা কোথায়? এই যে আমাদের যে বুথ, বিশেষ করে আমারই বুথ, আমার 98 নাম্বার বুথে, যে বেদুয়া বুথে, সে কি নাম বেশ, আমার এক্সাক্ট এখন তার নামটা মনে পড়ছে না, তো সে সেইখানে একদম পুরো ঘর যুক্ত, তার নাম এর আগেই এসেছিল। এটা তো একবারে মারাত্মক অভিযোগ একটা। একদম 100%। কারণ কি, আমরা আমাদের কাছে তথ্য প্রমাণ সব আছে। কারণ কি, এখন স্মার্টফোনের যুগ। এখন মানে যখনই আধার নাম্বার যখনই সার্চ করা হচ্ছে বা জব কার্ড নাম্বার সার্চ করলে কিন্তু দেখা যাবে যে হ্যাঁ, মানে তার ঘরটা আপনি অলরেডি হয়ে গেছে। কারণ কি, এসে দেখছে যে তার ঘর নেই, কিন্তু তার যখনই তার মানে জব কার্ড আইডি দিয়ে যখন মানে যখনই সার্চ করা হচ্ছে তখন দেখছে যে তার ঘর অলরেডি হয়ে গেছে। এটাই তো তৃণমূল দুর্নীতি করেছে। শুধু আমি প্রথমেই বললাম যে শুধু আবাসে, তারা সমস্ত খাতে কোটি কোটি টাকা দুর্নীতি। আমরা দেখতে পেলাম তো কত নাকি দীর্ঘদিনে যে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে সাধারণ পাত্র ব্যবসায়ীর কাছ থেকে, সে কিনা একজন বাস ড্রাইভার। তো সেটা ভেবে আমাদেরকে বুঝতে হবে যে তৃণমূল পশ্চিমবাংলাতে এই যে 15 বছর, তারা এই 15 বছর কি করেছে। এটা হচ্ছে, আমরা শুধু এইটুকু কি, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব থেকে বড় বিষয় হচ্ছে কি, কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যোগ্য মানুষ সমস্ত কিছু পাবে। রাজ্যের প্রতিমন্ত্রী দিবাকর হরামি এই আবাস যোজনার দুর্নীতির ক্ষেত্রে কতটা জিরো টলারেন্স? একদম পুরো 100%। উনি প্রথমেই বলে দিয়েছে যে যারা যোগ্য ব্যক্তি সবাই পাবে, শুধু একমাত্র সোনামুখী বিধানসভা নয়, তিনি গোটা পশ্চিম বাংলার হচ্ছে প্রতিমন্ত্রী। আমাদের এই আমাদের যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মধ্যে যে 6টি ব্লক আছে, যার সঙ্গে আমাদের এই সোনামুখী এবং তার সঙ্গে যে সমস্ত ব্লক আছে, সমস্ত জায়গায় পঞ্চায়েত, ব্লক এবং তার সঙ্গে সঙ্গে পৌরসভা, সেই সমস্ত জায়গায় সার্ভে হচ্ছে এবং যারা যোগ্য ব্যক্তি সবার বাড়িতেই যাচ্ছে আধিকারিকরা গিয়ে সার্ভে করছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিরোধী আমাদের নাম কেটে দেওয়া হচ্ছে। শুধু এইটা নয়, এই টিহিপাড়া পঞ্চায়েতও এরকম, তার সঙ্গে সঙ্গে রাধবানপুর, তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতে হচ্ছে তৃণমূল এরকম ভাবে মানে তারা ক্ষমতাটাকে অপব্যবহার করে। আগের সরকারের আমলে বালির দাম ছিল চড়া এবং এই সরকারের আমলে বালির দাম অনেকটাই কমেছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই সাধারণ মানুষের আবাস যোজনার ঘর তৈরির ক্ষেত্রে কতটা উপকার হচ্ছে? দেখুন, এই পাকা বাড়ি করতে গেলে পরে মেন ভিত হচ্ছে বালি, আর ওই বালিটাকেই যদি সোনার দামে কিনতে হয় তাহলে পরে সাধারণ মানুষ তাহলে পরে কত দুঃখে থাকে সেটা আপনাদের কি বলবো বলুন। কারণ আমরা দেখেছি যে বাড়ি করতে যে বালির দামই চলে যাচ্ছে। একটু আগে বললো এই যে আমাদের পড়শি নারায়ণ, সে বলছিল যে আমি বালি কিনতে আমার 60,000 টাকা চলে গেছে, তাহলে আমি বাড়িটা করব কিভাবে? তাহলে এইভাবে যে তৃণমূল প্রতিহত মানে আসনের নামে শোষণ করা, এটা তো প্রতিনিয়ত চালিয়ে গেছে তারা। বালি আমরা নদীর পাড়ে থাকি, অথচ বালি আমরা এক গামলা বালি আমরা তুলে আমরা ঘরের কাজে লাগাতে পারি না। কোথা থেকে দূর দূরান্ত থেকে গাড়ি এসে এখান থেকে চুরি করে রাতের অন্ধকারে বালি নিয়ে চলে যাচ্ছে, অথচ আমরা একটা গাড়িতে বালি কিনতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছিল, কিছুদিন আগে চলছিল যে 1500 টাকায় বালি নিতে হবে, সেটাকেও 5,000 টাকা 3,000 টাকা করছিল, সেটাকে ঝামেলা করে যাই হোক এখন যে নিয়ন্ত্রণে এসছে, এখন আমরা এলাকাবাসী খুশি যে না, সাধারণ মানুষ বাড়ি এরপরে করতে পারবে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি, আমাদের সঙ্গে বাঁকুড়া সোনামুখী থেকে ছিলেন সঞ্জীব মল্লিক, আমি ধন্যবাদ জানাবো সঞ্জীবকে, এবং আমার সঙ্গে একই সঙ্গে ছিলেন আমাদের অপর প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিক, আমি ধন্যবাদ জানাবো শঙ্কর তোমাকেও। আমরা শুনলাম সাধারণ মানুষ তারা কি বলছেন, বিজেপির কর্মী সমর্থকরা কি বলছেন, এবং পাশাপাশি যারা বাড়িতে নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু তারপরেও বাড়ি টাকা পাননি, তারাও কি বলছেন। দুর্নীতি, কাটমানি, এই সব কিছুর অভিযোগ এখন অতীত, সেগুলো তো নিয়ে নতুন সরকার তদন্ত করছে, যারা দোষ করেছে তাদেরকে তো শাস্তি দেওয়ার আওতায় নিয়ে আসা হচ্ছে। কিন্তু বর্তমান সরকার যে সদর্থক পদক্ষেপটা নিয়েছে যে কোনো কাজ অসম্পূর্ণ থাকবে না, কাজ একটা ঘটেছিল এবং সেই কারণের জন্য দ্বিতীয় কিস্তি টাকা আসেনি। প্রথম কাজ ছিল এই সরকার এসে সেই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু করলো। ইতিমধ্যেই 10 লক্ষ উপভোক্তাকে সেই তালিকায় নিয়ে আসা হয়েছে। কিন্তু খেয়াল রাখবেন, আপনার যে টাকা আসছে সেই টাকা দিয়ে কিন্তু আপনাকে বাড়ি তৈরির কাজই করতে হবে। যদি সেই টাকা অন্য কোথাও আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু সেই দ্বিতীয় কিস্তি টাকাটা কিন্তু ফের আপনাদের মার যাবে। নতুন করে স্ক্রুটনিতে কতজনের উপভোক্তার নাম নথিভুক্ত হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে সাধারণ মানুষের যাদের
প্রয়োজন, যাদের সত্যি যারা নিডি এই বিষয়টাতে, তারা বাংলার বাড়ি থেকে নতুন সরকারি যেটা প্রকল্পের নাম করলে পশ্চিমবঙ্গ আবার, সেখানে তারা টাকা পাক এবং তাদের বাড়ি তৈরি হোক, আমরা এটাই আশা করব। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।